হ্যালো এভরিওয়ান, আবারও হাজির হয়ে গেলাম শুধুমাত্র তোমাদের জন্য নতুন একটা ড্রামা নিয়ে। এই ড্রামাটি কিন্তু অসাধারণ হতে চলেছে, তাই অনুরোধ করব পুরো ভিডিওটা দেখে যাওয়ার জন্য। আর হ্যাঁ, যদি আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো এবার ভিডিও শুরু করা যাক। এই গল্পের শুরুতেই আমরা আমাদের কিউট নায়িকা মোমোকে দেখতে পাই। আর এই দুজন হলো মোমোর মা এবং তার সৎ বাবা। মোমো তার মায়ের সঙ্গে ঝগড়া করে বলছিল যে এখানে থাকবে না, সে তার ভাই এবং বাবার সঙ্গে থাকতে চায়। মোমোর মা বলে সে তার কোন ভাইয়ের কথা বলছে, জিন তার আপন ভাই নয়। তাছাড়া মোমোর বাবাও এখন নতুন সংসার শুরু করেছে। তবে মোমো ওর মায়ের কোনো কথা না শুনে বের হয়ে পড়ে চায়না থেকে থাইল্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে, যেখানে তার ভাই আর বাবা থাকে। ফ্লাইটে উঠে মোমো তার ছোটবেলার দিনগুলোর কথাই ভাবতে থাকে, যখন সে তার বাবা মা এবং ভাই জিনের সঙ্গে একটি হাসি খুশি পরিবারের মতো বাস করত। আসলে জিনকে মোমোর বাবা অ্যাডপ্ট করেছিল। জিন ছিল মোমোর বেস্ট ফ্রেন্ড এবং বড় ভাইয়ের মতো। তবে মোমোর বাবা মার ডিভোর্স হয়ে যাওয়ার পর তাদের পরিবারটা ভেঙে গিয়েছে। মোমো তার মায়ের সঙ্গে চায়নাতে চলে যায় আর জিন থেকে যায় তার বাবার সঙ্গে। তখন থেকে এতদিন পর্যন্ত মোমো একবারের জন্য জিনের সঙ্গে কোনো যোগাযোগই করতে পারেনি। এই জন্য মোমো এবার সরাসরি যাচ্ছে থাইল্যান্ডে। অন্যদিকে আমরা আমাদের নায়ক জিনকে দেখতে পাই। সে হচ্ছে একজন আন্ডারগ্রাউন্ড বক্সার এবং কার রেসার। আজও তাকে বক্সিং রিংয়ে একজন লোকের সঙ্গে ফাইট করতে দেখা যায়। অপরদিকে আমরা মোমোর বাবাকে দেখতে পাই, যার একটি ছোট্ট রেস্টুরেন্টও ছিল। তবে সে রেস্টুরেন্টের কাজ রেখে সারাদিন ড্রিঙ্কস করে মাতাল হয়ে পড়ে থাকতো। মোমোর মা তাকে ফোন করে জানায় মোমো থাইল্যান্ডে গিয়েছে। মোমোর মা আরো কিছু বলতে যাবে, তবে মোমোর বাবা কলটা কেটে দেয়। তারপর উনি জিনকে ফোন করে বলে সে যেন মোমোকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে নিয়ে আসে। মোমো থাইল্যান্ডে এসেছে শুনে জিন তো কিছুটা অবাক হয়। জিন মনে করে তার বাবা ড্রাঙ্ক হয়ে আবল তাবল কথা বলতে শুরু করেছে, কিন্তু তখনই উনি মোমোর লোকেশনের ডিটেল সেন্ড করে দেয়। এদিকে আমরা মোমোকে দেখতে পাই এয়ারপোর্টে কিছু বকাটে লোক মোমোকে বিরক্ত করার চেষ্টা করছিল। তখন জিন এসে ওই বকাটে লোকদের ভাগিয়ে দেয়। মোমো তো এক দৃষ্টিতে জিনের দিকে তাকিয়ে থাকে। আজ কত বছর পর সে জিনকে দেখছে ঠিক নেই। জিন মোমোর জিনিসপত্র গাড়িতে তুলে মোমোকেও গাড়িতে উঠতে বলে। জিনকে দেখে মোমোর মনে তো হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। একসময় মোমো জিনকে জিজ্ঞাসা করে এখন সে কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, তার গ্রাজুয়েশন শেষ হয়েছে কিনা। উত্তরে জিন বলে কলেজের পর সে পড়াশোনা ছেড়ে দিয়েছে। মোমো জিজ্ঞাসা করে কেন। সে আরো অনেক প্রশ্ন করতে থাকে, তবে জিন কোনো প্রশ্নের উত্তরই দেয় না। তারপর জিন একটি স্ট্রবেরি ফ্লেভারের ড্রিঙ্কস নিয়ে এসে সেটা মোমোকে খেতে দেয়। মোমোর তখন তাদের ছোটবেলার কথা মনে পড়ে যায়। মোমো স্ট্রবেরি পছন্দ করত বলে ছোটবেলায়ও ঠিক এভাবেই জিন তার জন্য স্ট্রবেরি নিয়ে আসতো। মোমো বুঝতে পারে জিনের এখনো তার পছন্দের কথা মনে আছে। তারপর ওরা বাড়িতে চলে আসে। মোমো জিজ্ঞাসা করে ওদের বাবা কোথায়। দেখা যায় মোমোর বাবা ড্রিঙ্কস করে ঘরের এক কোণে পড়ে রয়েছে। জিন ওনাকে দেখিয়ে বলে এটাই তোমার বাবা। তারপর আমরা এখানে মোমোর সৎমাকে দেখতে পাই। জিন ওনাকে মা বলে ডাকে। সৎমা মোমোকে দেখে বলে ছবির থেকে তুমি বাস্তবে আরো বেশি সুন্দর। উনি চলে যান মোমোর জন্য খাবার রান্না করতে। আর এই ছোট্ট মেয়েটা হচ্ছে শিন, সম্পর্কে সে মোমোর সৎ বোন। শিন আবার জিনের সঙ্গে খুবই ক্লোজ। জিনও শিনকে নিজের ছোট বোনের মতো ট্রিট করে। মোমো পরিবারের সবার জন্য গিফট নিয়ে এসেছিল। একটা গিফট সে জিনের জন্য নিয়ে এসেছিল। মোমো জিনকে ওই গিফটটা দিতে এসে দেখে জিন তার বন্ধুর সাথে বাইরে স্মোক করছে। জিনের বন্ধু সান মোমোকে দেখিয়ে জিজ্ঞাসা করে মেয়েটি কে। জিন কোনো উত্তর দেয় না বলে সান নিজেই মোমোর সাথে এসে পরিচিত হয়। তারপর রাতের বেলা মোমো দেখে জিন তার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নিয়েছে। মোমো জিনকে মেসেজ দিয়ে বলে সে এই শহরটা ঘুরে দেখতে চায়। জিন তখন মোমোকে নিয়ে বের হয়। রাস্তায় একটি বাইক মোমোকে ধাক্কা দিতে গেলে তার আগেই জিন মোমোকে সরিয়ে নেয় আর ধমক দিয়ে বলে তুমি কি এখনো বাচ্চা, দেখে শুনে রাস্তা পার হতে পারো না। বকা খেয়ে মোমোর সামনের দিকে হাঁটতে শুরু করে। জিন তখন পিছন থেকে ডাক দিয়ে বলে রাস্তাটা এদিকে। জ্যাক এবার কিছুক্ষণ ঘোরাঘুরি করে ওরা একটা স্ট্রিট সাইড স্টলে চলে যায় খাবার খাওয়ার জন্য। মোমো স্পাইসি খাবার একদমই খেতে পারতো না, এজন্য জিন তার খাবারের মধ্যে থাকা সব মরিচগুলো বেছে আলাদা করে দেয়। এই সময় কিছু গুন্ডারা চলে আসে
জিনের সঙ্গে ঝামেলা করতে। জিন ওদের সাথে ফাইটিং করতে শুরু করে। এক সময় জিন মোমোকে বাইকে করে নিয়ে এখান থেকে পালিয়ে যায়। মোমো এসব মারামারিতে অনেকটাই ভয় পেয়ে গিয়েছিল। সে তো বুঝতেই পারছিল না গুন্ডাগুলো জিনের সঙ্গে কিসের এত শত্রুতা। মোমো এই ব্যাপারে জিনকে কোনো প্রশ্নও করে না, কারণ সে খুব ভালো করেই জানে জিন তার প্রশ্নের কোনো উত্তরই দিবে না। এবার মোমো শক্ত করে জিনকে ধরে বাইকে বসে থাকে। জিন মোমোকে বাসায় পৌঁছে দেওয়ার পর তার বাবাকে নিয়ে আসতে যায়। আসলে জিনকে ধরতে না পেরে গুন্ডাগুলো তার বাবাকে ধরে নিয়ে গিয়েছে। জিন চলে যায় ওই গুন্ডাদের ডেরায়। সে তাদেরকে টাকা দিয়ে তার বাবাকে ছাড়িয়ে নেয়। গুন্ডাদের মধ্যে আমরা কিয়ান নামের একটা মেয়েকে দেখতে পাই। সে সবার কাছে স্নেকি নামে বেশি পরিচিত। আর এই গুন্ডাগুলো হচ্ছে কিয়ানের বাবার লোক। কিয়ান আবার জিনকে পছন্দ করত, এই জন্য সে সবসময় তার বাবার হাত থেকে জিনকে বাঁচানোর চেষ্টা করে। তবে জিন তাকে তেমন একটা পাত্তা দেয় না। পরের দিন সকালে মোমো জানতে পারে কাল রাতে জিন বাড়িতে ফিরেনি। মোমোর সৎমা বলে এটা নতুন কিছু নয়, জিন বেশিরভাগ সময় বাড়ির বাইরেই থাকে। মোমোর মাথায় একটা আইডিয়া আসে। সে ইচ্ছা করে ওয়াশরুমের ওয়াটার হিটারটা ভেঙে ফেলে, যাতে জিন বাড়িতে ফিরে এটা ঠিক করে দেয়। জিন আবার এসব কাজে খুবই এক্সপার্ট। তবে মোমোকে ওয়াটার হিটারটা ভাঙতে দেখে ফেলে শিন। তবে শিন এ বিষয়ে কাউকে কিছুই বলে না। এখন দেখা যায় সত্যি জিন বাড়ি ফিরে ওই ওয়াটার হিটারটা ঠিক করছে। মোমো জিনকে দেখে মনে মনে ভাবে কাজ করার সময়ও কাউকে দেখতে এত হ্যান্ডসাম কিভাবে লাগতে পারে। জিনও খেয়াল করে মোমো তার দিকেই তাকিয়ে রয়েছে, তাই সে জিজ্ঞাসা করে কি দেখছ। মোমো তখন বলে সূর্যের আলো দেখছি। জিন দেখে সেখানে শিনও এসে দাঁড়িয়ে রয়েছে। সে শিনকে বলে তুমিও কি দাঁড়িয়ে দাঁড়িয়ে সূর্যের আলো দেখছো নাকি। কাজ শেষ করে জিন আবারও বাইরে বের হয়ে যায়। মোমো এবার জিনের পিছু নেয়, ও কোথায় যাচ্ছে সেটা দেখার জন্য। তবে একসময় সে জিনের কাছে ধরা পড়ে যায়। জিন মোমোকে কিছু টাকা দিয়ে বলে আমাকে ফলো না করে বাসায় চলে যাও। কিন্তু কে শুনে কার কথা। মোমো জিনকে ফলো করতে করতে একটা আন্ডারগ্রাউন্ড বক্সিং ক্লাবে চলে আসে। আর জিনের একটা বক্সিং ম্যাচ ছিল, তো সে রেডি হয়ে চলে আসে বক্সিং রিং এর মধ্যে। জিনের প্রতিদ্বন্দ্বীও ছিল অনেক শক্তিশালী। দুজনের মধ্যে তুমুল ফাইট শুরু হয়ে যায়। স্টেজ থেকে কিছুটা দূরে একজন লোককে দেখা যায়। ছেলেটার নাম ছিল লিন। তাকে দেখেই বোঝা যাচ্ছিল সে এখানকার কোনো স্পেশাল গেস্ট। লিন বাজি ধরেছিল জিনের উপর। অন্যদিকে দর্শক সারিতে আমরা কিয়ান ও তার বাবাকেও দেখতে পাই। কিয়ানের বাবা বাজি ধরেছিল জিনের প্রতিদ্বন্দ্বীর উপর। তবে কিয়ান তো জিনের জন্যই চিয়ার আপ করছিল। অনেকটা সময় লড়াই করার পর দেখা যায় জিন ম্যাচে হেরে যাচ্ছে। সে ওই ছেলেটার হাতে অনেক মার খায়। জিনকে এভাবে মার খেতে দেখে মোমোর তো প্রচন্ড কষ্ট হচ্ছিল। সে কান্নাকাটি করছিল আর জিনের কাছে যেতে চাইছিল, তবে গার্ডরা তাকে যেতে দিচ্ছিল না। এক পর্যায়ে জিন মোমোকে এখানে দেখতে পায়। সে দেখে মোমো কান্না করছে। জিনের তখন কিছু একটা হয়। হঠাৎ করেই যেন সে অনেক শক্তিশালী হয়ে ওঠে। তারপর জিন তো তার প্রতিপক্ষ ছেলেটাকে আচ্ছা মতো ধোলাই করে এবং এই ম্যাচে সেই উইনার হয়ে যায়। তারপর সে মোমোকে নিয়ে এখান থেকে বাইরে চলে যায়। এদিকে জিনকে অন্য একটা মেয়ের সাথে দেখে কিয়ান তো অনেক বেশি রেগে যায়। অন্যদিকে জিন মোমোকে ক্লাবের বাইরে নিয়ে এসে জিজ্ঞাসা করে তুমি এখানে কিভাবে আসলে। কিন্তু মোমো তো কোনো জবাব দেওয়ার বদলে উল্টা কান্না করতে শুরু করে। এটা দেখে জিন বলে আশ্চর্য, মার খেলাম আমি আর কান্না করছো তুমি। মোমো তখন জিনকে বলে তুমি কেন এসব ফাইটিং করতে গিয়েছো, আর এসব খারাপ লোকদের সঙ্গেই বা তুমি কেন মিশো। তুমি তো আগে এমন ছিলে না। জিন তখন রেগে বলে এখন এটাই আমার জীবন। তোমার নিশ্চয়ই দেখা হয়ে গিয়েছে আমি কেমন, কাদের সঙ্গে মিলে আড্ডা দেই। যদি দেখা হয়ে যায় তাহলে এবার তুমি তোমার মায়ের কাছে ফিরে যেতে পারো। জিনের এই কথায় মোমো তো অনেক বেশি কষ্ট পায়, কারণ সে তো শুধুমাত্র জিনের জন্যই এখানে এসেছিল। আর এখন জিনি কিনা তাকে এখান থেকে চলে যেতে বলছে। রাগ করে কান্না করতে করতে মোমো বলে জিন যেন কষ্ট করে কাল তাকে এয়ারপোর্টে রেখে আসে। সে কালকের ফ্লাইটেই চায়নায় চলে যাবে। এই সময় দেখা যায় পিছন থেকে একটা গাড়ি জিনের গাড়ির পিছু করছে। এই দেখে জিন তো মোমোকে ভালো করে সিট বেল্ট বেঁধে বসতে বলে। আসলে বক্সিং ম্যাচে যে ছেলেটি হেরে গিয়েছিল সেই জিনকে তাড়া করছিল। ওই ছেলেটার পিছু ছাড়াতে গিয়ে জিন অন্য একটা রাস্তায় চলে যায়। এই রাস্তায় আজ একটা কার রেসিং হচ্ছিল। জিনেরও ওই রেসিং এ পার্টিসিপেট করার কথা ছিল, তবে আজ অন্য একটি ম্যাচ থাকায় জিন ঠিক করেছিল এই রেসিং এ পার্টিসিপেট করবে না। তবে ভাগ্যক্রমে সে ওই রেসিং এ পার্টিসিপেট
পার্টিসিপেট করে ফেলে। জিন ফোনে একটা লোকেশন বের করে মোমোকে গাইড করতে বলে। অনেকক্ষণ ধরে রেসিং করার পর জিন ওই টাকার ব্যাগ পর্যন্ত পৌঁছে যায়, যেটা বিজয়ী পাওয়ার কথা ছিল। টাকার ব্যাগ নিয়ে উক্ত লোকেশনে সবার আগে জিন চলে আসে। এ দেখে সেখানে থাকা সবাই জিনকে নিয়ে আনন্দ উল্লাস শুরু করে দেয়। এই রেসিংটির আয়োজন যে করেছিল সে ওদের সবার বস। তো বস জিনের সঙ্গে মোমোকে দেখে জিজ্ঞাসা করে এই মেয়েটিকে, আর জিন কি জানে না এখানে বাইরের লোক নিয়ে আসা নিষেধ? জিন তখন সবাইকে অবাক করে দিয়ে বলে ও আমার গার্লফ্রেন্ড, কোনো বাইরের লোক না। জিনের এই কথায় মোমো তো পুরাই শকড হয়ে যায়। জিন আরো বলে দেরি করে বাসায় ফেরার কারণে মোমো তাকে সন্দেহ করে, তাই মোমোর ভুল ভাঙানোর জন্য আজ সে তাকে সাথে করে নিয়ে এসেছে। জিন খেয়াল করে মোমোর শীত লাগছে, এজন্য জিন তো মোমোকে এসে জড়িয়ে ধরে। এতে মোমো আরো বেশি অবাক হয় এবং সেই সঙ্গে তার হার্টবিটও অনেক বেশি ফাস্ট হয়ে যায়। যাই হোক, সবাই চলে যাওয়ার পর মোমো জিনকে বলে তুমি এই সবকিছু টাকার জন্য করো তাই না? কিন্তু টাকার থেকেও জীবনের মূল্য অনেক বেশি। কি দরকার নিজের জীবনের ঝুঁকি নিয়ে এসব রেসিং করা? জিন তখন বলতে শুরু করে মোমোর বাবা মায়ের ডিভোর্সের পর মোমোর বাবা জিনকে নিয়ে এই শহরে চলে আসে। নতুন শহরে তাদের থাকার জন্য কোনো জায়গাই ছিল না, তাই বাধ্য হয়ে তাদের দুজনকে একটা বাড়ির বেসমেন্টে আশ্রয় নিতে হয়েছিল। বৃষ্টি হলে সেখানে পানিতে ভরে যেত। এভাবে তাদের সব আসবাবপত্র পানিতে ভিজে যেত, কিন্তু কিছু করার ছিল না। তাদের পক্ষে নতুন বাসা ভাড়া নেওয়াটাও সম্ভব ছিল না, কারণ একজন লোক মোমোর বাবাকে চাকরি দেওয়ার কথা বলে সব টাকা মেরে নিয়ে পালিয়ে গিয়েছিল। এমনও দিন গিয়েছে যে জিনদের সারাদিন না খেয়ে থাকতে হয়েছে। তারপর মোমোর বাবা বিয়ে করে। বাবা মা মিলে অনেক কষ্ট করে ছোট্ট একটা রেস্টুরেন্ট দেয়, তবে সেখান থেকে আসা টাকা পর্যাপ্ত নয়, তাই বাধ্য হয়ে জিনকে এ পথ বেছে নিতে হয়েছে। জিন আরো জানায় ছোট্ট শিনের হার্টের অসুখ রয়েছে, অপারেশন করতে অনেক টাকার প্রয়োজন। জিনকে যেভাবেই হোক ওই টাকা জোগাড় করতে হবে। জিনের মুখে এসব কথা শুনে মোমো তো একদম চুপ হয়ে যায়। তারপরও সে জিনকে এসব ঝুঁকিপূর্ণ কাজ ছেড়ে দিতে বলে। মোমো জিনকে বলে তুমি আমার সঙ্গে চায়নায় চলো, সেখানে গিয়ে আমরা আমাদের পুরনো বাড়িতে থাকবো। কিন্তু জিন মোমোর কথায় রাজি হয় না। যাই হোক, পরের দিন সকালে জিন মোমোকে নিয়ে একটা হোটেলের সামনে আসে, কারণ মোমোর মা এবং সৎ বাবা তাকে নিয়ে যেতে এসেছিল। তারা সিদ্ধান্ত নিয়েছিল মোমোর পুরনো বাড়িগুলো বিক্রি করে দিয়ে এবার তারা কানাডায় সেটেল হবে। তবে মোমো স্পষ্ট জানিয়ে দেয় সে তাদের সঙ্গে যাবে না, এবং মোমো তার মাকে রিকোয়েস্ট করে তাদের পুরনো বাড়িটা না বেচে দেওয়ার জন্য। মোমোর মা বুঝায় এখানে মোমোর কোনো ভবিষ্যৎ নেই। তখন দেখা যায় পিছনে জিন দাঁড়িয়ে রয়েছে, সে এতক্ষণ ওদের সব কথাই শুনে নিয়েছিল। এখানে মোমোর মা জিনকে দেখে তো বিরক্ত হয়, তাই জিন চলে যায়। এমনকি মোমোর মা তো মোমোকে বকাবকি করে জিনের সঙ্গে দেখা করার জন্য। তিনি আরো স্বীকার করে জিন অনেকবার মোমোদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে, কিন্তু মোমোর মাই চায়নি জিন তাদের সঙ্গে যোগাযোগ করুক। এইসব শুনে মোমো বুঝতে পারে এতদিন সেই জিনকে ভুল বুঝে এসেছে। জিন তো তার সাথে অনেক আগে থেকে যোগাযোগ করার চেষ্টা করছে, তবে তার মাই জিনকে তাদের থেকে দূরে রেখেছে। মোমো তার মায়ের সঙ্গে রাগারাগি করে জানিয়ে দেয় সে তার সাথে চায়নায় যাবে না। তারপর মোমো জিনদের বাড়িতে ফিরে আসে। সে জিনের রুমে গিয়ে দেখে এতদিন ধরে সে জিনকে যতগুলো চিঠি লিখেছে তার সবই খুব যত্ন করে জিন গুছিয়ে রেখেছে। শুধু তাই নয়, জিন সবগুলো চিঠির উপরে তার উত্তরও লিখে রেখেছে, তবে সে মোমোর মায়ের কারণে ওই চিঠিগুলো মোমো পর্যন্ত পৌঁছে দিতে পারেনি। মোমো বুঝতে পারে জিনও তাকে খুব মিস করেছে। অন্যদিকে এই সময় আমরা জিনকে একটি গ্যারেজে কাজ করতে দেখি। এই গ্যারেজটা তারই, সে বেশিরভাগ সময় এখানেই থাকে, আর এই জন্যই বাড়িতে সে খুব একটা যায় না। অপরদিকে মোমো কান্না করছিল আর ভাবছিল সে জিনকে এখন কোথায় খুঁজবে। মোমোকে কান্না করতে দেখে শিন মোমোকে জিনের গ্যারেজের অ্যাড্রেস দিয়ে দেয়। খুঁজতে খুঁজতে মোমো চলে আসে জিনের গ্যারেজে। জিন ওদেরকে দেখে বলে তুমি এখানে? তোমার তো আজ তোমার মায়ের সাথে চলে যাওয়ার কথা ছিল। মোমো কোনো উত্তর না দিয়ে গড়ির দিকে তাকিয়ে থাকে। 12টা বাজতে সে জিনকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। জিনের তখন তাদের ছোটবেলার কথা মনে পড়ে যায়। আসলে আজ ছিল মোমোর জন্মদিন। মোমো জিনকে জিজ্ঞাসা করেছিল তোমার জন্মদিন কবে, তবে জিন তো জানতোই না তার জন্মদিন কবে। মোমো তখন জিনকে বলে কোনো ব্যাপার না, এখন থেকে আমরা দুজনে একই দিনে জন্মদিন পালন করব। বর্তমানে জিন মোমোকে তার জন্মদিনের
জন্মদিনের জন্য শুভকামনা জানায় এবং তাকে সঙ্গে নিয়ে যায় স্ট্রবেরি কেক কেনার জন্য। তারপর কেক কাটার সময় মোমো মনে মনে উইশ করে একদিন যেন সে জিনের আসল জন্মদিন কবে সেটা জানতে পারে। তারপর মোমো বায়না করে এখানে থাকার জন্য। জিনকেও বাধ্য হয়ে রাজি হতে হয়। পরের দিন সকালে জিন মোমোর জন্য খাবার তৈরি করছিল। গ্যারেজে তখন অন্য অন্য মেকানিকরা আসলে জিন তাদেরকে ভিতরে যেতে নিষেধ করে। তখনই মোমো বাইরে চলে আসে আর সবাই তো গ্যারেজে একটা মেয়েকে দেখে খুবই অবাক হয়ে যায়। জিন তখন মোমোকে তার ড্রেস চেঞ্জ করে আসতে বলে। মোমো যখন দেখে জিন রান্নাও করতে পারে তখন সে অনেকটাই অবাক হয়, কেননা মোমো মেয়ে হয়েও এখনো কোনো রান্নাই করতে পারে না। অন্যদিকে আমরা লিনকে দেখি, সেও একজন টপ রেসার ছিল আর সে জিনকেই খুঁজছিল। আসলে একবার জিন তাকে একটা রেসে হারিয়ে দিয়েছিল। জিনের মডিফাই করা গাড়ি এবং জিনের রেসিং এর স্টাইল লিনের অনেক পছন্দ হয়েছিল। তবে জিনের সেদিন মুখটা ঢাকা ছিল, তাই লিন তার চেহারাটা দেখতে পারেনি। এখন লিন তার লোকদের অর্ডার দেয় যেভাবেই হোক তারা যেন ওই ছেলেটা কিংবা ওই মডিফাই করা গাড়িটা খুঁজে বের করে। যাই হোক, এদিকে কিয়ানের বাবার গুন্ডারা জিনের গ্যারেজে এসে ভাঙচুর শুরু করে দেয়। জিন তাদেরকে মেরে এখান থেকে ভাগিয়ে দেয়। মোমো জিজ্ঞাসা করে ওরা কারা আর কেনই বা সবসময় জিনকে বিরক্ত করতে আসে। তখন জানা যায় আগে জিন কিয়ানের বাবার গ্যারেজে কাজ করত। তখন কিয়ানের বাবার গ্যারেজ বেশ ভালোই চলছিল, কিন্তু পরে জিন কিয়ানের বাবার গ্যারেজ ছেড়ে দিয়ে নিজে একটা গ্যারেজ খুলেছে। আর তখন থেকে জিনের সঙ্গে কিয়ানের বাবার ঝামেলা শুরু হয়েছে আর কিয়ানের বাবার লোকেরা জিনের পিছনে পড়ে গিয়েছে। অন্যদিকে দেখা যায় লিনের লোকেরা জিনের গাড়ির একটি ছবি পাঠিয়েছে। কয়েকদিন আগে লিনের সাথে রেসিং এর সময় জিন এই গাড়িটাই ড্রাইভ করছিল। লিন এই ছবি থেকে একটা সূত্র পেয়ে যায়। সে গাড়িটি খুঁজতে খুঁজতে চলে আসে সানের প্যাট হাউসে। জানা যায় এই গাড়িটি সানের। তবে লিন শিওর ছিল সেদিন গাড়িতে সান নয়, অন্য কেউ ছিল। তবু সে সানকে জিজ্ঞাসা করে সেদিন রাতে সান রেসিং এ পার্টিসিপেট করেছিল কিনা। সান তো লিনের সামনে ভাব নেওয়ার জন্য বলে দেয়, হ্যাঁ আমি ওই দিন গাড়ি ড্রাইভ করছিলাম। লিন তখন সানকে চ্যালেঞ্জ করে তার সাথে আবারও রেসিং করার জন্য। লিন চলে গেলে সান গিয়ে জিনকে সব কথা জানায়। এখন সান যেহেতু চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নিয়েছে, তাই যেভাবেই হোক তাকে লিনের সঙ্গে রেসিং এ পার্টিসিপেট করতেই হবে। সান জিনকে বলে সে যেন তাকে এখন রেসিং শিখায়। জিনও তখন সানকে রেসিং কারে বসিয়ে ফুল স্পিডে গাড়ি চালাতে শুরু করে দেয় এবং রেসিং সম্পর্কে সবকিছু ভালোভাবে বোঝাতে শুরু করে। সানের মনে হচ্ছিল সে গাড়িতে নয় বরং রকেটের ভিতরে বসে রয়েছে। অপরদিকে আমরা মোমোকে দেখি, সে জিনের হাই স্কুলে যায় যেখানে জিন আগে পড়াশোনা করত। এখানে মোমোর ন্যানার সঙ্গে দেখা হয়ে যায়। আসলে চায়না থেকে থাইল্যান্ডে আসার সময় মোমোর ন্যানার সাথে পরিচয় হয়েছিল। ন্যানা জিজ্ঞাসা করে মোমো এখানে কি করছে। মোমো তখন বলে সে জিনের স্কুল লাইফ সম্পর্কে জানতে এসেছে। জিনের নাম শুনে ন্যানা বলে সে তো জিনকে চিনে, কারণ জিন তার সিনিয়র ছিল। ন্যানা বলে স্কুল টাইমে জিন পড়াশোনায় যেমন ভালো ছিল, স্পোর্টসেও তেমন এক্সপার্ট ছিল। জিন নাকি স্কুলের সব মেয়েদের ক্রাশ ছিল, তবে কেউই জানে না হঠাৎ করে সে পড়াশোনা কেন ছেড়ে দিল। এদিকে আমরা দেখি জিন রেসিং ম্যাচের বিষয়ে এক লোকের সঙ্গে কথা বলতে এসেছে। এখানে লোকটার চেহারা দেখানো হয় না। অন্যদিকে ন্যানা মোমোকে নিয়ে তার আঙ্কেলের বাড়িতে একটি পার্টিতে এসেছিল। জিন যখন জানতে পারে মোমো কোনো পার্টিতে গিয়েছে, তখন সে তাকে কল করে। তবে মোমো তার কলটা রিসিভ করে না। মোমো ন্যানাকে বলে সে একটা ছেলেকে পছন্দ করে, তবে সে জানে না ছেলেটার তার জন্য কোনো ফিলিংস কাজ করে কিনা। ন্যানা বলে তুমি যাকে পছন্দ করো তার সামনে তুমি অন্য কোনো ছেলের সঙ্গে ফ্লার্ট করবে, যদি সে জেলাস হয় তাহলে বুঝে নিবে সেও তোমাকে পছন্দ করে। মোমো তখন বলে সে সব তো ঠিক আছে, কিন্তু আমি ওর মতো হ্যান্ডসাম কোনো ছেলেকে কোথায় পাবো। তখনই পার্টিতে এন্ট্রি হয় লিনের। ন্যানা লিনকে দেখিয়ে বলে আমার ভাইয়ের সাথে ফ্লার্ট করো, আমি তোমাদের একটা ছবি তুলে দিব, তুমি সেটা জিনকে সেন্ড করে দিও। আসলে লিন আর ন্যানা হচ্ছে কাজিন। তো মোমো যায় লিনের সঙ্গে ফ্লার্ট করতে, তবে ফ্ল্যাটিং তো দূরে থাক, ওর মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছিল না। তবে ন্যানা ওদের দুজনের একটা ছবি তুলে নিয়েছিল। মোমো জিনকে ছবিটা সেন্ড করে দেয়, আর এই ছবি দেখে তো আমাদের জিন সত্যি অনেক বেশি জেলাস ফিল করে। সে বের হয়ে পড়ে মোমোকে পার্টি থেকে নিয়ে আসতে। এদিকে পার্টিতে ইয়ান নামের একটা ছেলে মোমোকে জুস অফার করে। জুসের গ্লাসে কিছু একটা মিশানো ছিল, এটা খেয়ে মোমো তো অসুস্থ হয়ে পড়ে। এই ছেলেটা জিনের শত্রু ছিল। রেসিং এ সে কখনোই জিনকে হারাতে পারেনি, এজন্য হয়তো সে মোমোকে ব্যবহার করে জিনকে সাহায্য করতে চাইছিল। তবে লিন মোমোর এই অবস্থা
অবস্থা দেখে এগিয়ে আসে তাকে সাহায্য করতে। সে মোমোকে বাড়ির ভিতরে নিয়ে এসে শুয়ে দেয়। এদিকে জিন মোমোকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছিল। সে লিনকে মোমোর কাছাকাছি দেখে ভুল বুঝে, মনে করে লিন মোমোর ক্ষতি করার চেষ্টা করছে। রাগ কন্ট্রোল করতে না পেরে জিন লিনকে মারতে শুরু করে দেয়। লিনও জিনকে মারতে শুরু করে। তখনই মোমোর জ্ঞান ফিরে আসে। সে জানায় এখানে লিনের কোনো দোষী নেই, বরং সে তাকে সাহায্য করতে এগিয়ে এসেছে। এখানে জিন দেখে মোমোর শরীর অ্যালার্জি দিয়ে ভরে গিয়েছে। মূলত এই ড্রিঙ্কস খাওয়ার কারণেই এমনটা হয়েছিল। তো জিন তখন দ্রুত মোমোকে নিয়ে ডক্টরের কাছে যায়। যাওয়ার আগে সে লিনকে সরিও বলে। ডক্টর জানায় তেমন কোনো সমস্যা নেই, তবে আজকে মোমোকে এখানেই থাকতে হবে, আগামীকাল ডিসচার্জ করা হবে। মোমো নিজের ভুল বুঝতে পেরে জিনকে সরি বলে, এভাবে জিনকে না জানিয়ে পার্টিতে যাওয়ার জন্য। তবে জিন কোনো কিছুই বলে না, এমনকি ওই ছবির ব্যাপারেও কোনো কিছু জিজ্ঞাসা করে না। মোমো তখন জিনকে জিজ্ঞাসা করিয়ে ফেলে তার কোনো গার্লফ্রেন্ড আছে কিনা। উত্তরে জিন বলে তার কোনো গার্লফ্রেন্ড নেই। জিনের কোনো গার্লফ্রেন্ড নেই এই কথাটা শুনে মোমো তো অনেক বেশি খুশি হয়ে যায়। পরের দিন মোমোকে ডিসচার্জ করা হলে জিন তাকে তাদের বাবার বাড়িতে নিয়ে যেতে থাকে, কিন্তু মোমো বায়না ধরে সে জিনের সঙ্গে তার গ্যারেজে থাকবে। তবে জিন তো এতে একদমই রাজি হয় না। মোমো তখন জিনকে মনে করিয়ে দিয়ে বলে, হসপিটালে গার্জিয়ানের জায়গায় তুমি সাইন করেছিলে, ডক্টর তোমাকে বলেছিল আমার টেক কেয়ার করার জন্য, আর এখন তুমি এই দায়িত্ব রেখে পালাতে চাইছো। এসব বলে মোমো জিনকে ইমোশনাল ভাবে ব্ল্যাকমেল করতে শুরু করে, যার কারণে বাধ্য হয়ে জিন তাকে সঙ্গে করে গ্যারেজে নিয়ে আসে। যাই হোক, পরের দিন সকালবেলা মোমো ন্যানার সঙ্গে স্কুলে যায় ভর্তি হওয়ার জন্য। তবে যেহেতু এটা থাইল্যান্ড আর মোমো চায়না থেকে এসেছে, তাই সে থাই ভাষা ততটা জানে না। এই স্কুলে পড়তে হলে আগে তাকে থাই ভাষা শিখতে হবে। ন্যানা তখন মোমোকে একটি থাই ল্যাঙ্গুয়েজ শিখার কোর্সে ভর্তি করিয়ে দেয়। সন্ধ্যায় মোমো গ্যারেজে ফিরে দেখে গেটে তালা ঝুলানো রয়েছে। এজন্য সে তার বাবার পাশে ফিরে যায়, কিন্তু সেখানেও তালা ঝুলানো ছিল। মোমো বুঝতে পারছিল না ও এখন কোথায় যাবে। বিল্ডিং এর নিচে এসে মোমো তার বাবাকে আবর্জনায় ভরা একটি জায়গার মধ্যে খুঁজে পায়, যে কিনা মাতাল হয়ে এখানে পড়েছিল। মোমো তখন কি করবে বুঝতে না পেরে ওর সৎমাকে ফোন করে। জানা যায় উনি ওনার মেয়েকে নিয়ে গ্রামের বাড়িতে গিয়েছে, 2 দিন পর ফিরে আসবে। বাবার ঠান্ডা লাগছে দেখে মোমো একটা কাপড় তার বাবার গায়ে দিয়ে দেয়। তখনই সৌভাগ্যক্রমে জিন সেখানে চলে আসে। তারপর সে ওদের বাবাকে ধরে বাড়ির ভিতরে নিয়ে যায়। ভিতরে ইলেকট্রিসিটি ছিল না। জিন বৈদ্যুতিক লাইনও ঠিক করে দেয়, যাতে মোমোর এখানে থাকতে কোনো অসুবিধা না হয়। মোমো তখন জিনকে বলে সে এখানকার একটি ল্যাঙ্গুয়েজ কোর্সে ভর্তি হয়েছে, খুব শীঘ্রই সে এখানকার স্কুলেও ভর্তি হয়ে যাবে। জিন তখন মোমোকে আরেকবার ভেবে দেখতে বলে, কিন্তু মোমো স্পষ্ট জানিয়ে দেয় যে সে কানাডা যাবে না, এখানে থেকেই বাকি পড়াশোনা কমপ্লিট করবে। মোমো এখানে থাকবে জেনে জিন তো বেশ খুশি হয়। তারপর সে গাড়ির কিছু প্রয়োজনীয় পার্টস অনেক জায়গায় খোঁজ করে, কিন্তু কোথাও পায় না। জিন বুঝতে পারে এ পার্টগুলো তাকে নিজেকেই বানাতে হবে, তাও আবার খুব তাড়াতাড়ি, কারণ কয়েকদিন পরেই তার অন্য শহরে একটি রেসিং ম্যাচ রয়েছে। তো অনেক পরিশ্রম করে জিন গাড়ির সে প্রয়োজনীয় পার্টগুলো বানাতে সফল হয়। দেখতে দেখতে রেসিং এর দিন চলে আসে। অন্য রেসারদের মধ্যে আমরা ইয়ানকেও দেখতে পাই। তো অনেকক্ষণ রেসিং চলার পর দেখা যায় শেষ পর্যন্ত জিনি এর রেসিং এ প্রথম হয়েছে। এদিকে আমরা দেখি ন্যানা মোমোকে নিয়ে একটি গাড়ির শোরুমে এসেছে। ন্যানা জানায় এই শোরুমটা তার কাজিন লিনের। মোমো এক এক করে এসব গাড়ির ছবি তুলতে শুরু করে। অন্যদিকে লিন সিসিটিভির মাধ্যমে মোমোর এসব কর্মকাণ্ড দেখছিল। সে ন্যানাকে ফোন করে একটা কাজে পাঠিয়ে দেয়। মোমো একাই শোরুমে থেকে যায়। লিন তখন সেখানে এসে মোমোকে জিজ্ঞাসা করে সে এখানে কি করছে, কার সাথে এসেছে, তার নাম কি। মোমো তখন বলে সে ন্যানার সঙ্গে এখানে এসেছে গাড়ি দেখতে, তবে তার কাছে মনে হচ্ছে না এই গাড়িগুলোর মধ্যে স্পেশাল কিছু আছে, সে এর থেকে আরো ভালো গাড়িই দেখেছে। এই কথা শুনে লিন তো একটু রেগে যায়। সে তো নিজের অপমান সহ্য করতে পারবে, কিন্তু এই গাড়িগুলোর নামে একটাও খারাপ কথা শুনতে পারবে না। এই জন্য সে মোমোকে বলে তার গাড়িতে উঠতে। সে গাড়ি ড্রাইভ করে দেখাবে তার গাড়ির মধ্যে স্পেশাল কিছু আছে কিনা। তো গাড়িতে উঠে মোমো বলে তার এক বন্ধু আছে, সেও সারাদিন এসব গাড়ি নিয়ে রেসিং করতে ব্যস্ত থাকে। মোমো আসলে এখানে জিনের কথাই বলছিল। তবে লিন যখন জিজ্ঞাসা করে মোমোর সে বন্ধুটিকে, তার নাম বা পরিচয় কি, তখন মোমো লিনকে কিছুই জানায় না।
তারপর লিন মোমোকে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। মোমোর সৎমা মোমো আর লিনকে একসঙ্গে দেখে নেয়। উনি জিনকে ফোন করে কথাটা জানায়। ওনার ধারণা এই ছেলেটা মোমোর বয়ফ্রেন্ড, আর এই ছেলের জন্যই হয়তো মোমো কানাডায় যেতে চাইছে না। জিন তো এসব শুনে অনেকটাই রেগে যায়, মূলত সে জেলাস ফিল করছিল। যাই হোক, রাতের বেলা মোমো জিনের সঙ্গে একটি পার্কের ভিতরে রাস্তা দিয়ে গ্যারেজে যাচ্ছিল, কিন্তু এ পার্কটা ছিল কাপলদের। এই দেখে মোমো জিনকে জিজ্ঞাসা করে, তুমি কি এখানে প্রায় আসো? জিন মোমোর মাথায় টোকা দিয়ে বলে, তুমি এক লাইন বেশি বুঝো, এর রাস্তা দিয়ে গেলে শর্টকাটে আমরা গ্যারেজে পৌঁছে যাব। জিন ইনডাইরেক্টলি মোমোকে এখানে লিনের সঙ্গে কথা বলতেও নিষেধ করে দেয়। তারপর তারা দুজন গ্যারেজে পৌঁছে যায়। সেখানে মোমোর সাথে কিয়ানের দেখা হয়ে যায়। মোমো তাকে বলে, তুমি তাহলে সেই কিয়ান যাকে সবাই স্নেকি বলে ডাকে? কিয়ানো তখন বলে, আর তুমি হলে জিনের সেই ছোট বোন যে সেদিন বক্সিং ক্লাবে গিয়েছিল। এরা দুজন এমন ভাবে কথা বলছিল, দেখে মনে হচ্ছিল এখনই দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যাবে। আসলে ওরা দুজনই তো জিনকে পছন্দ করত, তাই একে অপরকে একদমই সহ্য করতে পারছিল না। তখনই জিন সেখানে চলে আসে এবং পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। খাবার খাওয়ার সময় জিন নিজের হাতে মোমোকে খাবার সার্ভ করে দেয়। এটা দেখে কিয়ান তো প্রচন্ড জেলাস হচ্ছিল। যাক, পরের দিন ছিল মোমোর ল্যাঙ্গুয়েজ ক্লাসের প্রথম দিন। জিন তাকে সেখানে পৌঁছে দেয় এবং সঙ্গে মোমোর জন্য আনা খাবারটাও দিয়ে দেয়। মোমো তখন জিনকে তার স্কুলের প্যারেন্টস মিটিং এ অ্যাটেন্ড করতে বলে। জিন এটা শুনে স্মাইল করে। এদিকে আমরা লিনকে দেখি, সে এখনো সে রেসার অর্থাৎ জিনকেই খুঁজছিল। জিনকে খুঁজতে খুঁজতে সে জিনের গ্যারেজে চলে আসে। একটা ছেলেকে সে প্রশ্ন করে এই গ্যারেজের মালিককে, তবে ছেলেটি লিনকে জিনের সম্পর্কে কিছুই জানায় না। তাই লিন এবার যায় মোমোর সাথে দেখা করতে, কিন্তু মোমো এখন বাসায় ছিল না। তাই সে মোমোর বাবার রেস্টুরেন্টে যায় খাবার খাওয়ার জন্য। সেখানে সে জিনকে দেখতে পায়। লিনের মনে পড়ে মোমো তাকে তার এক বন্ধুর কথা বলেছিল, যে কিনা গাড়ির জন্য খুবই পাগল। লিন বুঝতে পারে মোমো এই ছেলেটার কথাই বলেছিল, আর ওই গ্যারেজটাও হয়তো এই ছেলেটারই। লিনের মনে আরো একটা সন্দেহ জাগে যে সে যাকে খুঁজছে সে আসলে জিন কিনা। অন্যদিকে সান মোমোকে নিয়ে তার প্যাড হাউসে যায়। সেখানে একটা কুকুরছানাকে দেখিয়ে বলে এই কুকুরছানাটির মা তাকে ফেলে রেখে চলে গিয়েছিল। সান তাকে রাস্তা থেকে উঠিয়ে এনে এখানে রেখেছে। এরকম ইমোশনাল গল্প শুনে মোমোর কুকুরছানাটির জন্য অনেক মায়া হয়। সে এটাকে নিজের সঙ্গে নিয়ে যেতে চায়, তবে সমস্যা হলো সে কুকুরছানাটাকে কোথায় রাখবে? সে নিজেই তো জিনের গ্যারেজে থাকে। সান মোমোকে বুদ্ধি দেয় সে যেন জিনকে কুকুরটিকে তার গ্যারেজে রাখার জন্য রাজি করায়। মোমো তখন জিনকে রাজি করানোর জন্য উঠে পড়ে লেগে যায়। জিন বুঝতে পারে সান মোমোকে বোকা বানিয়ে কুকুরটি তার কাছে সেল করেছে। আসলে এই সান এরকমই, সে মানুষকে ইমোশনাল গল্প শুনিয়ে কুকুরছানা বিক্রি করে থাকে। কিন্তু এখন আর কি করার, মোমোর জন্য জিনও কুকুরছানাকে তার গ্যারেজে রাখতে রাজি হয়ে যায়। এতে মোমো তো অনেক বেশি খুশি হয়। পরের সিনে দেখা যায় মোমো সানের রেসিং দেখতে এসেছে। এই ছিল রেসিং, যেটাতে লিন সানকে চ্যালেঞ্জ করেছিল। সানের ড্রাইভিং স্কিল দেখে লিন খুব সহজে বুঝে যায় যে যাকে সে খুঁজছে সে সান নয়। লিন সানের মাথার ক্যাপটা দেখে কিছু একটা ভাবতে থাকে। এখানে মোমোর সাথে লিনের বন্ধুত্বও হয়ে যায়। সে মোমোর খাবারের সব বিলও পে করে দেয়। মোমো যখন সানের সাথে কথা বলছিল তখন মোমো জানায় সান যদি তার হেয়ার স্টাইল আর আউটফিট চেঞ্জ করে তাহলে তাকে দেখতে আরো বেশি হ্যান্ডসাম লাগবে। পরের দিন মোমোর দেওয়া টিপস অনুযায়ী সান তার নতুন লুক নিয়ে গ্যারেজে হাজির হয়। এতে করে সবাই তো সানের দিকে হাঁ হয়ে তাকিয়ে থাকে। মোমো সানের এই লুক দেখে একদম অবাক হয়, তাকে চিনাই যাচ্ছিল না। মোমো সানের অনেক প্রশংসাও করে। এটা দেখে আবার আমাদের হিরো জিনের ভিতরে ভিতরে অনেকটাই জেলাস ছিল। তারপর মোমো জিনের কাছে আসলে সে বলে, আমি শুনেছি তুমি সানকে সবসময় আমায় নিয়ে কোনো না কোনো প্রশ্ন করতেই থাকো, কিন্তু কেন? তুমি আমার ওপর এত ইন্টারেস্ট কেন? মোমো তখন বলে, কারণ তুমি আমার কাছে অনেক স্পেশাল। জিন তখন মোমোর কাছাকাছি এসে বলে, আমরা আপন ভাই বোন নই, সৎ ভাই বোনও নেই, তারপরও আমরা একসঙ্গে একই বাড়িতে থাকি। লোকজন আমাদেরকে নিয়ে কিভাবে বলো তো? জিন মোমোর অনেকটাই কাছাকাছি এসে এই কথাগুলো বলছিল, যার কারণে মোমোর হার্টবিট তো অনেক বেশি ফাস্ট হয়ে যায়। এজন্য সে আর কোনো কথা না বলে দৌড়ে এখান থেকে পালিয়ে যায়। বাইরে থাকা সান বুঝতে পারছিল না হঠাৎ করে তার আবার কি হলো, মোমো এভাবে দৌড়াচ্ছে কেন। তো তারপর জিন যখন ওদের রেস্টুরেন্টে কাজ করছিল তখন সেখানে লিন আসে এবং জিনকে তার ক্যাব ফিরিয়ে দেয়। আসলে ওই দিন সানের কাছে এই ক্যাব দেখে লিনের মনে পড়ে যায় একবার রেসিং এ তাকে যে ছেলেটা
হারিয়েছিল সেই এই ক্যাপটা পরেছিল। লিন সানকে এই ক্যাপের ব্যাপারে জিজ্ঞাসা করলে সান বলেছিল এটা তার বন্ধু জিনের। বেশ, তখনই লিনের কাছে সবকিছু ক্লিয়ার হয়ে যায়। তো এখন লিন জিনকে তার সঙ্গে রেসিং করার প্রস্তাব দেয়, তবে জিন জানায় সে তার সঙ্গে রেসিং করবে না। তার এখন একটাই লক্ষ্য, সে যে রেসিং এ নাম লিখিয়েছে সেখানে বিজয়ী হওয়া। অন্যদিকে আমরা মোমোকে দেখি তার মাথায় তো সবসময় জিনের কথাই ঘুরছিল, এমনকি রাতের বেলা তো সে জিনকে নিয়ে রোমান্টিক স্বপ্ন দেখে। পরের দিন মোমোর ল্যাঙ্গুয়েজ ক্লাসে আমরা কাই নামের একটা ছেলেকে দেখতে পাই। সে মোমোর বন্ধু হওয়ার চেষ্টা করছিল, কিন্তু মোমো তো তাকে পাত্তাই দিচ্ছিল না। কায়ের জন্য বিরক্ত হয়ে মোমো ক্লাস থেকে লুকিয়ে বাইরে চলে আসে। তখন মোমোর চোখে পড়ে বাইরে থাকে জিনের উপর। সে একটা ছেলের সঙ্গে কিছু একটা নিয়ে ডিল করছিল। জিন ওই ছেলেটার কাছ থেকে একটা ব্যাগ নেয়, পরিবর্তে তাকে অনেকগুলো টাকা দেয়। এ দেখে মোমোর মনে হয় জিন কোনো ইলিগেল কাজ করছে, তবে এ ব্যাপারে জিনকে কিছুই জিজ্ঞাসা করার সাহস হয় না মোমোর। যাক, তারপর একদিন আমরা জিনকে মোমোর একটি ছবি আঁকতে দেখি। জিন এই ছবিটা আঁকছিল আর তার কথাই ভাবছিল। এখান থেকে আমরা ভালো করেই বুঝতে পারি মোমো একাই জিনকে পছন্দ করে না, জিনও মোমোকে পছন্দ করে। একই সময় আমরা লিনকে দেখি। সে ঠিক করে নিয়েছিল যেভাবেই হোক সে জিনকে তার সঙ্গে রেসিং এ নামাবেই। লিন তার বন্ধু ইয়ানের কাছ থেকে জানতে পারে জিন গাড়ির কিছু পার্টস খুঁজছে, কিন্তু মার্কেটে সেগুলো কোনোভাবেই খুঁজে পাওয়া যাচ্ছে না। ইয়ান আরো জানায় জিনের একটা গার্লফ্রেন্ডও রয়েছে, তার নাম হলো মোমো। এটা সেই মেয়েটা যে লিনের বার্থডে পার্টিতে অজ্ঞান হয়ে গিয়েছিল। লিনের মাথায় একটা বুদ্ধি আসে, সে ঠিক করে নেয় এবার সে মোমোর সাহায্য নিয়ে জিন পর্যন্ত পৌঁছাবে। এদিকে আমরা মোমোকে দেখি সে গাড়ি ড্রাইভ করা শিখছে। ইদানিং কার ড্রাইভিং এ তার বেশ আগ্রহ জন্মেছে। নেনা মোমোকে বলে তাকে আরো ভালোভাবে ড্রাইভিং শিখতে হবে, প্রয়োজনে মোমোকে কারোর থেকে হেল্প নিতে হবে। মোমো হতাশ হয়ে বলে এখন কে আমাকে ড্রাইভিং শিখাবে। নেনা তখন তার কাজিন লিনকে ফোন করে এখানে আসতে বলে। লিনের কাছে তো এটা একটা ভালো সুযোগ ছিল, সারাদিন ধরে সে মোমোকে ড্রাইভিং শিখায় এবং ইয়ানকে বলে দেয় মোমোর সঙ্গে তার কিছু ছবি তুলে দিতে। পরের দিন দেখা যায় জিন মোমোর স্কুলে গিয়েছে প্যারেন্টস মিটিং এ। মোমো তো জিনকে এখানে দেখে বেশ খুশি হয়ে যায়। সে লুকিয়ে লুকিয়ে জিনের কয়েকটা ছবিও তুলে নেয়। তারপর তারা বাসায় ফেরার সময় হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়। জিন তখন মোমোর মাথায় জ্যাকেট ধরে তাকে নিয়ে দৌড়াতে শুরু করে। বাসায় ফেরার পর জিন মোমোকে হেয়ার ড্রায়ার দিয়ে চুলও শুকাতে সাহায্য করে। মোমো তখন বলে সামনে নিউ ইয়ার, এই জন্য সে অনেক এক্সাইটেড, কারণ এবার সে জিনের সঙ্গে নিউ ইয়ার সেলিব্রেট করতে পারবে। তারপর মোমো ঘুমিয়ে পড়লে জিন ওর গায়ে চাদর দিয়ে দেয়। ঘুমের মাঝে মোমো জিনকে বলে নিউ ইয়ারে আমি তোমাকে একটা গিফট দিব, আশা করি সেটা তোমার পছন্দ হবে। জিন তখন বলে তোমার দেওয়া সব গিফটই আমার কাছে স্পেশাল। এই বলে সে এখান থেকে চলে যায়। তারপর আমরা লিনকে দেখি, সে জিনের মেসেজের অপেক্ষা করছিল, কিন্তু জিন তো সরাসরি তার সামনে চলে আসে। লিন বুঝতে পারে মোমোর সাথে তার তোলা ছবিগুলো জিনকে সেন্ড করে কাজ হয়েছে। জিন লিনকে বলে মোমোর কাছ থেকে দূরে থাকো, নয়তো আমি তোমার কি অবস্থা করব তুমি সেটা কল্পনাও করতে পারবে না। লিন তখন জিনকে একটা রেসের প্রস্তাব দেয় এবং জানায় সে যদি এই রেসিং এ হেরে যায় তাহলে সে আর কখনোই মোমোর কাছাকাছি যাওয়ার চেষ্টা করবে না। তো এবার জিন লিনের সঙ্গে রেসিং এ নামতে রাজি হয়ে যায়। প্রতিবারের মতো সে এবারেও এই রেসিং এ জিতে যায়। লিন রেসিং এ হেরে তো গিয়েছিল, কিন্তু সেই সাথে সে জিনের উপর আরো বেশি ইমপ্রেসও হয়ে গিয়েছিল। এদিকে মোমোর সঙ্গে কিয়ান দেখা করতে এসেছিল। আমরা ওদের দুজনকে কথা বলতে দেখি। কিয়ান বলতে শুরু করে জিন যখন তার বাবার গ্যারেজে কাজ করত তখন থেকে কিয়ান জিনের প্রেমে পড়ে গিয়েছিল। সে অনেকবার জিনের কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু জিন কখনোই তাকে পাত্তা দেয়নি। ওই সময় জিনের ছোট বোন অনেক অসুস্থ হয়ে পড়ে, তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন ছিল। জিন তখন সারাদিন গ্যারেজের কাজ সহ আরো অনেকগুলো পার্ট টাইম জব করত। সে সময় জিন একটা গাড়িকে নতুন করে মডিফাই করেছিল আর ওই গাড়িটা সেল করে অনেক টাকাও পেয়েছিল, যা দিয়ে জিন ওর বোনের চিকিৎসার খরচ চালাতে শুরু করে। জিন ঠিক করে এবার সে সব কাজ ছেড়ে দিয়ে পড়াশোনায় মন দিবে, কিন্তু তখনই জিনের জীবন ওলটপালট হয়ে যায়। যে লোকটা গাড়ি কিনেছিল সে একটা অ্যাক্সিডেন্টে গুরুতর আহত হয়। তদন্তে বলা হয় ভুল মডিফিকেশনের জন্য তার অ্যাক্সিডেন্ট হয়েছে। লোকটির পরিবারের লোক জিনের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে। বাধ্য হয়ে জিনকে আবার তার কাজে ফিরতে হয়। কিয়ান জিনকে টাকা দিয়ে সাহায্য করতে চেয়েছিল, কিন্তু জিন তার টাকা নেয়নি।
এভাবে অনেক কষ্ট করে টাকা শোধ করার পরও জিন গ্যারেজেই থেকে যায় আরো ভালোভাবে কাজ শেখার জন্য। তারপর একদিন আসল সত্য বের হয়। জিন সেদিন লোকটার গাড়ি ঠিকভাবে মডিফাই করেছিল, কিন্তু গ্যারেজের এক লোক ইচ্ছে করে গাড়ির নতুন পার্ট সরিয়ে পুরনো পার্ট সেট করে দিয়েছিল। এই কথাটা কিয়ানের বাবাও জানতো, কিন্তু গ্যারেজের নাম খারাপ হবে দেখে তিনি পুলিশকে কিছুই জানায়নি। কিয়ানের বাবার এই বিশ্বাসঘাতকতার পর জিন কিয়ানের বাবার গ্যারেজের কাজ ছেড়ে দেয় এবং নিজে একটা গ্যারেজ খোলে। মোমো সবটা জানতে পেরে অনেক ইমোশনাল হয়ে কান্নায় ভেঙে পড়ে। সে কখনোই জানতো না জিনকে এত কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। কিয়ানো এখানে কথাগুলো বলতে বলতে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। দুজনই ড্রিঙ্কস করছিল, যার কারণে দুজনই মাতাল হয়ে পড়ে। তখনই সেখানে জিন চলে আসে এবং মোমোকে সাথে করে নিয়ে যায়, আর হ্যাজেং এসে কিয়ানকে নিয়ে যায়। কিয়ান তো মাতাল হয়ে তখন ওই জিনের নামই নিচ্ছিল। এটা দেখে হ্যাজেং এর একটু খারাপ লাগে, কারণ সে অনেকদিন ধরে কিয়ানকে ভালোবাসে, তবে কিয়ান তাকে কোনো পাত্তাই দেয় না। সে তো জিনকে ভালোবাসে, যার কারণে হ্যাজেং জিনকে একদমই সহ্য করতে পারে না, আর এজন্যই সে সুযোগ পেয়ে জিনের সঙ্গে ফাইটিং শুরু করে দেয়। পরের সিনে আমরা নিউ ইয়ারের দৃশ্য দেখতে পাই, যেখানে জিন, মোমো এবং ওদের সব ফ্রেন্ডেরা মিলে আড্ডা দিচ্ছিল। তখন মোমো জিনের পকেট থেকে একটি কি চেইন পায়, তার এবং জিনের নামের অর্থ লেখা ছিল। এই দেখে মোমো স্মাইল করে এবং বুঝতে পারে জিনও তাকে পছন্দ করে। তারপর তারা একসঙ্গে ফায়ারওয়ার্ক দেখে। আজ মোমো এবং জিন দুজনই অনেক খুশি ছিল। পরের দিন সকালে জিন মোমোকে ফোন করে বলে, তাড়াতাড়ি রেডি হও, আমরা ঘুরতে যাব। এটা শুনে তো মোমো অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। সে খুব সুন্দর করে একটি ড্রেস পরে রেডি হয়ে চলে আসে। মোমো বলে সে আজ জিনকে একটা গিফট দিতে চায়। এ বলে সে একটি ফাঁকা রোডে কার ড্রাইভিং করে লাভ সাইন বানায়। মোমো সেদিন ঘুমের ঘরে জিনকে এই গিফটে দেওয়ার কথা বলেছিল, আর এতদিন ধরে সে ড্রাইভিং শিখেছিল মূলত এই কারণেই। মোমোর বানানো লাভ সাইন দেখে জিন তো স্মাইল করে। তারপর সেও মোমোর মতো ড্রাইভিং করে একটি লাভ সাইন বানায়, অর্থাৎ এখানে দুজনই দুজনকে হিন্টস দিল যে তারা একে অপরকে ভালোবাসে। তারপর ওরা দুজন একটি মেলায় যায়। সেখানে অনেক ভিড় থাকায় জিন মোমোর হাতটা শক্ত করে ধরে রাখে। একটা মেয়ে মোমোকে পিছন থেকে ধাক্কা দেওয়ায় মোমো জিনের গালে কিস করে ফেলে। এতে তো দুজনই বেশ লজ্জায় পড়ে যায়। যাই হোক, সেখানে কিয়ানদের সাথে জিনদের আবার দেখা হয়ে যায়। কিয়ানের বাবা জিনের সঙ্গে সব শত্রুতা মিটিয়ে ফেলে তাকে নিজের মেয়ের জামাই বানাতে চাইছিল, তবে জিন কিয়ানকে রিজেক্ট করে মোমোর হাত ধরে চলে যায়। এটা দেখে কিয়ানের মনটা তো একদম ভেঙে যায়। এদিকে গ্যারেজে ফিরে জিন দেখে তার নামে একটি পার্সেল এসেছে। বক্সের ভিতরে একটি গাড়ির পার্টস ছিল, যেগুলো সে এতদিন খুঁজছিল। জিন ভালো করে বুঝতে পারে এগুলো লিন পাঠিয়েছে। জিন এ পার্টগুলো নেয় না, আসলে সে কারোর দয়া নিতে চায় না। সে নিজের বানানো পার্টসগুলোই গাড়িতে লাগিয়ে গাড়ির টেস্টিং এর জন্য বের হয়। তবে কিছু দূর যাওয়ার পরেই গাড়িটি অতিরিক্ত গরম হয়ে ধোঁয়া বের হতে শুরু করে। জিন তখন এই সমস্যার সমাধানের জন্য তার বাবার কাছে, অর্থাৎ মোমোর বাবার কাছে যায়, আর মোমোর বাবাও খুব সহজেই বলে দেয় কিভাবে কি করলে গাড়িটি ঠিক হয়ে যাবে। আসলে মোমোর বাবা এসব বিষয়ে অনেক নলেজ ছিল। আগে তিনিও জিনের মতোই একজন রেসার ছিলেন, তবে এখন উনি এসব ছেড়ে রেস্টুরেন্টে কাজ করেন। মোমোর বাবা জিনকে খাবার ডেলিভারি দিতে এক জায়গায় পাঠায়। জিন উক্ত স্থানে এসে দেখে এই খাবার আসলে লিনই অর্ডার করেছে। সে লিনকে ধন্যবাদ জানায় গাড়ির পার্টসগুলো পাঠানোর জন্য, সঙ্গে এটাও জানায় সে এগুলো নিতে পারবে না, বরং ওই পার্টগুলো সে নিজেই বানিয়ে নিবে। রাতে মোমোকে জিনের গ্যারেজে দেখা যায়। সেখানে মোমো অনেকটা ড্রিঙ্কস করে ফেলেছিল। মোমো জিনকে বলে তার ল্যাঙ্গুয়েজ কোর্স কমপ্লিট হয়ে গিয়েছে, এখন তাকে একটি ভালো ইউনিভার্সিটি চুজ করতে হবে। জিন বলে কানাডায় পড়াশোনা করলে মোমোর ভালো একটি ক্যারিয়ার হবে, সে চাইলে চলে যেতে পারে, জিন তাকে আটকাবে না। মোমো তখন জিনকে কিস করে বলে সে তাকে ছেড়ে কোথাও যেতে চায় না। মোমো জিনকে কিস করায় জিনের হার্টবিট তো অনেকটাই বেড়ে যায়, কিন্তু তারপরও জিন সাহস করে মোমোকে কিস করে দেয়। এখন এ মাতাল মোমোকে জিন তার রুমে রেখে আসে। পরের দিন সকালে ঘুম ভাঙতেই মোমোর মনে পড়ে যায় কার রাতের ঘটনাটা। আজ জিনের সঙ্গে গ্যারেজে তার দেখা হলে জিন মোমোকে বলে গতকালের ঘটনার জন্য তোমার যদি গিল্টি ফিল হয় তাহলে আমরা সবকিছু ভুলে আবারও আগের মতো থাকতে পারি। মোমো জানায় সে মোটেও রিগ্রেট ফিল করছে না। জিন স্মাইল করে বলে তাহলে এখন তুমি চাইলেও আমাকে তোমার কাছ থেকে দূরে সরাতে পারবে না। এই বলে জিন মোমোর গলায় একটা পেন্ডেন্ট পরিয়ে দেয়। মোমো খুব ভালো করে বুঝে যায় জিন তাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। জিন জানায় এই পেন্ডেন্টটা জিনের মায়ের, এটা ছাড়া মোমোকে দেওয়ার মতো তার কাছে আর কিছুই নেই। মোমো বলে কে বলে তোমার কাছে কিছু নেই, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া, আমার আর কিছুই চাই না। তারপর জিন মোমোকে কফি খেতে দেয়। কিছুটা কফি মোমোর মুখেও লেগেছিল। জিন তখন এভাবে মোমোর মুখে
মুখে লেগে থাকা কফিটা মুছে দেয়। যাক, তারপর মোমো বাড়িতে চলে যায়। তবে বাড়ি ফিরে সে জিনকে অনেক মিস করছিল, তাই সে জিনকে মেসেজ করে বলে এখনই বাড়িতে আসতে। জিনও মোমোকে মিস করছিল, এই জন্য সে বাড়িতে চলে আসে। বাড়ির সবাই তখন ঘুমাচ্ছিল। মোমো আর জিন যখনই রোমান্স করতে যাবে তখনই সেখানে বাবা চলে আসে। বাবাকে দেখে মোমো তো লুকিয়ে পড়ে। বাবা জিনকে জিজ্ঞাসা করে সে এই সময় বাড়িতে কি করছে। সচরাচর জিনকে তো এই সময় বাড়িতে দেখা যায় না। জিন বাহানা দেখিয়ে এখান থেকে চলে যায়। জিন চলে যাওয়াতে মোমোর মুড অফ হয়ে যায়। তখন জিন মোমোকে মেসেজ করে ব্যালকনিতে আসতে বলে। মোমো আসলে জিন গাড়ির ডিকি খুলে দেয় আর সেখান থেকে অনেকগুলো বেলুন বের হয়ে আসে। মোমোর তখন ছোটবেলার কথা মনে পড়ে যায়। একবার সে জিনকে একটি ছবি দেখিয়ে বলেছিল সেও এতগুলো বেলুন একসঙ্গে দেখতে চায়। ছোটবেলার এই কথাটা জিনের এখনো মনে ছিল এবং আজ সে মোমোর ইচ্ছাটাও পূরণ করে দিয়েছে। এতে মোমো অনেক হ্যাপি হয়, সে সঙ্গে অনেকটা ইমোশনালও হয়ে যায়। এখানে আমাদেরকে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। যেদিন ঘুমের ঘরে মোমো জিনকে বলেছিল সে তাকে নিউ ইয়ারে গিফট দিতে চায়, ওই দিন জিন প্রথম মোমোকে কিস করেছিল, যেটার কথা মোমো জানতো না। আসলে জিন মোমোকে অনেক আগে থেকেই পছন্দ করত। যাই হোক, পরের দিন বাসায় কেউই ছিল না, এই কারণে মোমো জিনকে বাসায় ডাকে। তারপর দুজন একসঙ্গে কুকিং করে, কিন্তু কুকিং করতে গিয়ে মোমো জিনের শার্ট খারাপ করে দেয়। জিন তখন মোমোর সামনে শার্টটা খুলে ফেলে। শার্টলেস জিনকে দেখে মোমো তো ভীষণ লজ্জা পেয়ে যায়। দুষ্টু জিন তো মোমোকে আরো লজ্জায় ফেলার জন্য বলতে থাকে শার্ট পরতে আমাকে হেল্প করো। দুজন তখন অনেকটাই কাছাকাছি ছিল। যখনই ওরা কিস করতেই যাবে তখনই সবাই বাড়ি ফিরে আসে। এতে দুজনই এক এক করে রুম থেকে বের হয়ে আসে। কেউ কিছু বুঝতে না পারলেও ছোট্ট শিন সব বুঝে যায় যে জিন আর মোমোর মধ্যে কিছু একটা চলছে। যাই হোক, তারপর হলিডেতে পরিবারের সবাই মিলে সমুদ্র দেখতে বের হয়। মোমোর সৎমা সবাইকে বোটের ভিতরে আসতে বলে গেম খেলার জন্য। সবাই চলে গেল, সেখানে জিন আর মোমো থেকে যায়। কেউ নেই দেখে ওরা যখন কিস করতেই যাচ্ছিল তখনই সেখানে শিন আর তার মা চলে আসে। জিন এখন কোথায় লুকাবে বুঝতে না পেরে পানিতেই ঝাঁপ দিয়ে দেয়। শিনের মা এসব খেয়াল না করলেও শিন কিন্তু সবটাই বুঝে যায়। সে মোমোকে 2টা আইসক্রিম দেয়। মোমো জিজ্ঞাসা করে 2টা আইসক্রিম কেন? শিন বলে একটা তার জন্য আরেকটা জিনের জন্য। এই বলে সে এখান থেকে চলে যায়। তখন জিন পানি থেকে উঠে আসে। মোমো টাওয়াল দিয়ে জিনের মাথা মুছিয়ে দিতে শুরু করে। জিন তো তখন মোমোকেও টাওয়ালের মধ্যে নিয়ে নেয় এবং একটু আগে যে কাজটা কমপ্লিট করতে পারেনি এখন সেই কাজটা কমপ্লিট করে ফেলে। মানে তারা কিস করে রোমান্টিক একটা ফিল নিয়েই নেয়। যাক, পরের দিন গ্যারেজেও তারা যখন রোমান্স করছিল তখন সেখানে আবার সান চলে আসে। আর এই সিন দেখে সান তো পুরাই শকড। সান ওদেরকে বিরক্ত না করে সেখান থেকে চলে যায়। এমনই একদিন মোমোর সৎমা মোমো এবং জিনকে একসঙ্গে দেখে ফেলে। মোমো তার সৎমাকে রিকোয়েস্ট করে উনি যেন এই সম্পর্কের কথা মোমোর বাবাকে না জানায়, কারণ বাবা কখনোই এই সম্পর্কটা মেনে নিবে না। সৎমা তো মোমোকে নিয়ে অনেক চিন্তিত ছিল, কারণ এই কথাটা যখন মোমোর আসল মা জানতে পারবে তখন কি হবে ঠিক নেই। মোমো তখন বলে জিন তার আপন কিংবা সৎ ভাই কোনোটাই নয়, এক কথায় তাদের মধ্যে রক্তের কোনো সম্পর্কই নেই। ছোটবেলায় মোমোর বাবা শুধু জিনকে অ্যাডপ্ট করেছিল এবং পরে ছেলের মতো করে মানুষ করেছে। সেই হিসেবে দেখতে গেলে মোমো আর জিনের সম্পর্কটা মেনে নেওয়া যায়, কিন্তু মোমো ওর মাকে খুব ভালো করেই চিনে। তিনি কখনোই তাদের এই সম্পর্ক মেনে নিবে না, বরং পরিস্থিতি আরো কঠিন হয়ে যাবে। তাই মোমোর সৎমা যেন আপাতত মোমোর মাকে এ বিষয়ে কিছু না জানায়। সৎমাও মোমোর কথায় রাজি হয়ে যায়। পরের সিনে আমরা মোমো আর জিনকে কথা বলতে দেখি। মোমো জিনকে এসব রেসিং ছেড়ে দিতে বলছিল, কারণ জিন নিজের জীবনের ঝুঁকি নিয়ে এই রেসিং গুলো করে থাকে। জিন তখন মোমোকে বলে আর মাত্র একটা রেসিং করেই সে এই কাজ ছেড়ে দিবে। জিন মোমোকে সব ঘটনা খুলে বলে কেন সে এই রেসিংগুলো করে থাকে। আসলে জিন একজন পুলিশ অফিসারের হয়ে কাজ করে। গল্পের শুরুর দিকে আমরা জিনকে এক রহস্যময় লোকের সঙ্গে কথা বলতে দেখেছিলাম, যার মুখ আমাদেরকে দেখানো হয়নি। ওই ব্যক্তিটাই মূলত পুলিশ অফিসার, আর এই অবৈধ রেসগুলোর আড়ালে মূলত স্মাগলিং করা হয়। পুলিশ অনেক চেষ্টা করেও এই চক্রান্তের ভিতরে ঢুকতে পারেনি, তাই তারা জিনের সাহায্যে ওই স্মাগলারকে ধরতে চায় যে এই সকল রেসের আয়োজন করে থাকে। সবটা শুনে মোমো বুঝতে পারে জিন ভালো কাজই করছে, এই জন্য সে একটু রিল্যাক্স হয়। তারপর কাঙ্ক্ষিত দিনটি চলে আসে। জিন মোমোকে প্রমিস করছিল আজকের পর সে রেসিং ছেড়ে দিবে এবং মোমোর সাথে তাদের পুরনো বাড়িতে নতুন একটা জীবন শুরু করবে। মোমোর স্বপ্ন ছিল একটা ক্যাফে খোলার। জিন সেটাও পূরণ করার প্রমিস করেছিল। এখন
পাহাড়ের ট্যাগে রেসিং শুরু হয়ে যায়। কিছু দূর যাওয়ার পরই জিনের গাড়িতে গন্ডগোল দেখা যায়। গাড়ির ব্রেক কাজ করছিল না। জিন ভেবেই পাচ্ছিল না এটা কিভাবে হতে পারে, কারণ সে অনেক পরিশ্রম দিয়ে নতুন করে এই গাড়িটাকে মডিফাই করেছিল। এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে জিনের গাড়িটা তো পাহাড়ের খাদের মধ্যে পড়ে গিয়ে আগুন ধরে যায়। এটা দেখে মোমো তো জিনের নাম ধরে চিৎকার করে ওঠে এবং সেখানেই সেন্সলেস হয়ে যায়। একটু পর সেন্স ফিরলে সান বলে রেস্কিউ টিম জিনকে খোঁজার চেষ্টা করছে, কিন্তু কোথাও তার বডিটা পাওয়া যাচ্ছে না। এটা শুনে মোমো তো কান্নায় ভেঙে পড়ে। এদিকে বাড়িতেও সবাই জিনকে নিয়ে অনেক টেনশন করছিল। অনেক চেষ্টা করেও মোমোরা জিনকে কোথাও খুঁজে পায় না। একসময় তারা জানতে পারে জিন পুলিশ অফিসারের কাছে আছে, যার কথা একবার জিন মোমোকে বলেছিল। মোমো জিনের সাথে দেখা করতে চাইলে অফিসার জানায় জিনের অবস্থা এখন অনেকটাই ক্রিটিক্যাল, তার সঙ্গে এখন দেখা করা যাবে না। অফিসারের সাথে কথা বলার পরপরই মোমোকে তার সৎ বাবা ফোন করে। উনি এখন থাইল্যান্ডে এসেছে, তাই মোমোর সাথে দেখা করতে চায়। মোমো তার সৎ বাবার সাথে দেখা করতে গেলে উনি জানায় মোমোর মা এখন অনেকটাই অসুস্থ, কারণ তার হার্টের সার্জারি হয়েছে। তিনি নাকি বারবার মোমোকেই খুঁজে চলছে। মোমো তো এখন বুঝতেই পারছিল না সে এখন কি করবে। জিনের জন্য এখানে অপেক্ষা করবে নাকি তার মায়ের সঙ্গে দেখা করতে কানাডায় যাবে। জিন মোমোর সাথে দেখা করার অবস্থায় ছিল না, এই জন্য মোমো সিদ্ধান্ত নেয় সে কানাডায় যাবে তার মায়ের কাছে। মোমো জিনকে মেসেজ করে এ কথাটা জানিয়ে দেয়। অন্যদিকে জিনকে দেখা যায় তার অবস্থা এখন মোটামুটি ভালো, তবে অ্যাক্সিডেন্টে সে অনেকটাই আহত হয়েছে, যার কারণে সে ঠিকমতো হাঁটতে পারছিল না। ডক্টর তো বলেই দিয়েছে জিন আর কোনোদিনই রেসিং করতে পারবে না। এত কিছুর মধ্যে একটা ভালো খবর হচ্ছে পুলিশ অফিসার সেই স্মাগলারকে ধরে ফেলেছে এবং কিয়ানের বাবাকেও আটক করেছে। অফিসার তদন্ত করে জানতে পেরেছে জিনের গাড়ির ব্রেক ফেল করানোর পিছনে কিয়ানের বাবারই হাত রয়েছে। হেজেং এসে জিনের কাছে ক্ষমা চায়, কারণ কিয়ানের বাবার কথা মতো সেই জিনের গাড়ির ব্রেক ফেল করিয়েছিল। জিন তাকে ক্ষমা করে দেয়। এদিকে কানাডায় যাওয়ার পর মোমোর মা তাকে সেখানকার একটা ইউনিভার্সিটিতে ভর্তি করিয়ে দিয়েছে। মোমো জিনকে প্রতিদিন মেসেজ করত, কিন্তু জিন কখনোই রিপ্লাই দিত না। আসলে জিন এখনো অনেকটাই অসুস্থ, সে চায় না মোমো তার জন্য নিজের লাইফ খারাপ করুক। তাই একদিন জিন মোমোকে শেষবারের মতো মেসেজ করে বলে সে অনেক দূরে কোথাও চলে যাচ্ছে, নিজের নাম্বারটাও বদলে ফেলবে। মোমো যেন তাকে আর কখনই খোঁজার চেষ্টা না করে। এই বলে জিন তো মোমোর সাথে ব্রেকআপ করে নেয়। এতে মোমো অনেক বেশি কষ্ট পায়। জিনেরও তো এসব কথা বলতে অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু সে মোমোর ভালোর কথা ভেবেই এগুলো করছিল। এভাবেই কিছুদিন কেটে যায়। কিছুদিন পর দেখা যায় জিন এখন অনেকটাই সুস্থ। সে ঠিক করে যে সে চায়নাতে চলে যাবে এবং নতুন করে পড়াশোনা শুরু করবে। জিন চায়নাতে চলে যাওয়ার কয়েকদিন পর মোমো কানাডা থেকে থাইল্যান্ডে আসে জিনের খোঁজ করার জন্য। তবে বাবা, সৎমা, এমনকি জিনের বন্ধুরাও সবাই জানায় তারা কেউই জানে না জিন এখন কোথায় গিয়েছে। সবাই মোমোকে বলে জিনকে ভুলে যাওয়ার জন্য। মোমো তো জিনের গ্যারেজের সামনে এসে হতাশ দৃষ্টিতে তাকিয়ে থাকে। তার জিনের সাথে কাটানো পুরনো দিনগুলোর কথা মনে পড়তে থাকে। এভাবে 3টা বছর কেটে যায়। এই 3 বছরে মোমোর মা মোমোকে অনেকবার ব্লাইন্ড ডেটে পাঠিয়েছে, তবে মোমো সবাইকে রিজেক্ট করে দেয়, কারণ সে এখনো যে জিনকেই ভালোবাসে। তারপর দেখা যায় নতুন ইউনিভার্সিটিতে মোমোর একটা ছেলের সঙ্গে বন্ধুত্ব হয়েছিল। এই ছেলেটার নাম ছিল জুন। সেও মোমোর মতোই চাইনিজ। তো ওদের প্রফেসর মোমো আর জুনকে চায়নাতে পাঠায় একটা প্রজেক্টের উপর কাজ করার জন্য। তারপর মোমোরা চায়নাতে চলে আসে। কাজের ফাঁকে একদিন মোমো জুনকে জানায় তার স্বপ্ন একটি ক্যাফে খোলার। ক্যাফটা কেমন হবে সেটারও বর্ণনা দেয়। ওই দিন মোমো রাস্তায় একটি কুকুরকে দেখতে পায়। সান তাকে যে কুকুর ছানাটি দিয়েছিল এটা দেখতে হুবহুব সেটার মতোই। মোমো যখন 3 বছর আগে থাইল্যান্ডে গিয়েছিল তখন সে সানকে জিজ্ঞাসা করেছিল তার কুকুর ছানাটি কোথায়। সান বলেছিল ওইটা হারিয়ে গিয়েছে। এই কথা শুনে মোমো অনেক কান্না করেছিল। যাই হোক, পরের দিন মোমো যখন জগিং করছিল তখন কালকের কুকুরটিকে সে আবারও দেখতে পায়। অদ্ভুত ব্যাপার হলো এই কুকুরটি এমন আচরণ করছিল দেখে মনে হচ্ছিল যে মোমোকে সে খুব ভালো করেই চিনে। তখনই মোমোর কাছে জুনের ফোন আসে। জুন বলে সে একটা ক্যাফে খুঁজে পেয়েছে যেটা দেখতে হুবহুব মোমোর দেওয়া বর্ণনার মতো, এমনকি ক্যাফের নামটাও সেম। মোমো তো সেই ঠিকানায় পৌঁছে একদম অবাক হয়ে যায়। এটা একদম তার কল্পনা করার ক্যাফের মতোই। ক্যাফের নামটা ছিল মুন। মোমো এ ক্যাফের ব্যাপারে জুন বাদে শুধুমাত্র জিনকেই বলেছে। এখানে তো সেই কুকুরটাও ছিল। মোমোর কাছে মনে হতে থাকে এই ক্যাফেটা জিনের নয় তো। সে ভিতরে গিয়ে ক্যাফের ওনারের খোঁজ করে। স্টাফরা জানায় তাদের বস এখানে নেই।
মোমো তাদের বসের নাম্বার চাইলে স্টাফরা মোমোকে একটি খাতায় তার নাম এবং ফোন নাম্বার লিখে রাখতে বলে। পরে তারা তাদের বসকে জানিয়ে দিবে। মোমো তাই করে। ইন্টারনেটে এই ক্যাফের ব্যাপারে সার্চ করার সময় মোমো একটা কমেন্ট লক্ষ্য করে। সেখানে লেখা ছিল এই ক্যাফের ওনার বিবাহিত, তার একটা ছেলেও রয়েছে। কমেন্টটা পড়ে মোমো তো একদম আপসেট হয়ে যায়। তার কাছে মনে হয় জিন কি তাহলে বিয়ে করে নিয়েছে। তারপরও সে একদম শিওর হতে পারছিল না। তাই সে আবারও ওই ক্যাফেতে যায় এবং স্টাফদেরকে বলে ক্যাফের মালিকের সাথে দেখা করার ব্যবস্থা করে ফেলে। তো পরের দিন মোমো সেই লোকেশনে চলে আসে যেখানে তার মন ক্যাফের ওনারের সাথে দেখা করার কথা ছিল। এখানে মোমো জিনকে বসে থাকতে দেখে। এর মানে তার সন্দেহই ঠিক, জিনই ওই ক্যাফের মালিক। দুজন দুজনকে এত বছর পর দেখে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপর জিন মোমোর ফেভারিট কেকটি অর্ডার করে। তবে মোমো বলে সে এখন এসব খাওয়া ছেড়ে দিয়েছে। মোমো জিনকে প্রশ্ন করে সে মোমোর সাথে কোনো রকম যোগাযোগ কেন রাখেনি। জিন বলে এমনি, তার ইচ্ছে হয়নি, এই জন্য যোগাযোগ রাখেনি। মোমো জিনকে জিজ্ঞাসা করে সে বিয়ে করেছে কিনা, কিন্তু জিন এ প্রশ্নের কোনো উত্তর দেয় না। আর মোমোকে জিজ্ঞাসা করে তার বয়ফ্রেন্ড আছে কিনা। মোমো বলে হ্যাঁ, তার বয়ফ্রেন্ড আছে, আর খুব শীঘ্রই তাদের এঙ্গেজমেন্ট হতে চলেছে। মোমো জিনকে তাদের এঙ্গেজমেন্টে ইনভাইটও করে। আসলে মোমোর জিনের উপর অনেক অভিমান জমা ছিল, এজন্য সে জিনকে এই মিথ্যা কথাটা বলে দেয়। আর বেচারা জিন মোমোর এঙ্গেজমেন্টের কথা শুনে বড়সড় একটা শক খায়। তারপর আমরা জিনকে ওয়ার্কআউট করতে দেখি। সে হাঁটতে চলতে তো পারে, তবে সে সিঁড়ি দিয়ে যাতায়াত করতে পারে না। অন্যদিকে মোমোকে তার এক বন্ধু তাদের বিয়েতে ইনভাইট করে। মোমোর মাথায় একটা দুষ্ট বুদ্ধি আসে। সে ব্রাইডের জায়গায় নিজের ছবি এডিট করে সেটা জিনকে সেন্ড করে দেয় আর বলে, দেখো তো আমাকে আর আমার বয়ফ্রেন্ডকে অনেক সুন্দর লাগছে না, তোমাকে কিন্তু অবশ্যই আমাদের এঙ্গেজমেন্টে আসতে হবে। এই ছবি দেখে জিনের তো মনটা ভেঙে একদম চুরমার হয়ে যায়। এদিকে মোমো তো এসব করে হাসতে থাকে। তো তারপর জিন ওই এঙ্গেজমেন্টে পৌঁছে যায় আর দেখে ব্রাইডের জায়গায় অন্য একটা মেয়ের ছবি। জিন বুঝতে পারে মোমো তার সাথে প্র্যাঙ্ক করেছে। তবে এখানে যে মোমোর এঙ্গেজমেন্ট হচ্ছে না, এটা দেখে জিনের তো অনেকটাই ভালো লাগে। এখানে আমরা জানতে পারি জিন এখন একটি অটোমোবাইলের বিজনেস শুরু করেছে লিনের সঙ্গে। আর ওই ক্যাফেটা ওপেন করার স্বপ্ন তো ছিল মোমোর। জিন শুধু মোমোর স্বপ্নটা পূরণ করতেই ক্যাফেটা ওপেন করেছে। পরের সিনে আমরা দেখি জিন বিবাহিত কিনা এটা জানতে মোমো তার বাড়িতে পৌঁছে গিয়েছে। জিন তো এখন বাসায় ছিল না। তার বাড়িতে একটা মেয়েকে দেখা যায়। মোমো তো ধরেই নেয় এটা জিনের ওয়াইফ, যদিও সে জিনের থেকে বয়সে অনেকটাই বড়। তবে কথায় কথায় মোমো জানতে পারে এটা জিনের ওয়াইফ নয়, থেরাপিস্ট, যে জিনের চেকআপের জন্য প্রায় এখানে আসে। আর মোমো কি না কি ভেবে নিয়েছিল। থেরাপিস্ট মোমোকে বলে সে জিনের মুখে অনেকবার মোমোর নাম শুনেছে এবং তাদের ছোটবেলার ছবিও দেখেছে। আজ তো তার মোমোর সাথে দেখাও হয়ে গেল। এখানে থেরাপিস্ট মোমোকে সব ঘটনা খুলে বলে অ্যাক্সিডেন্টের পর লিন জিনকে নিয়ে গিয়েছিল কানাডায় চিকিৎসার জন্য। তবে জিন জিদ ধরে বসে থাকে সে চায়নাতে যাবে, তাই বাধ্য হয়ে থেরাপিস্টকেও জিনের সঙ্গে চায়নাতে আসতে হয়েছে। জিনের অবস্থা এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। সে পুরোপুরি সুস্থ হওয়ার জন্য প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছে। থেরাপিস্ট মোমোকে জিনের ওয়ার্কআউটের রুমটাও দেখায়। মোমো এবার সবটা বুঝতে পারে কেন জিন মোমোর সাথে ব্রেকআপ করে নিয়েছিল এবং কোনো রকম যোগাযোগ রাখেনি। মোমো জিনকে কতই না ভুল ভেবেছিল, অথচ জিন প্রতিনিয়ত কত কষ্ট করে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে। এইসব ভেবে মোমো তো অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। পরের দিন সে জিনকে সাথে করে নিয়ে সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠতে শুরু করে। সিঁড়ি বেয়ে উপরে উঠতে জিনের তো অনেকটাই কষ্ট হচ্ছিল, তবে সে মুখে কিছুই বলে না। এই দেখে মোমো আর চুপ করে থাকতে পারে না। সে জিনকে বলে, তুমি কতদিন আর এসব কথা আমার থেকে লুকিয়ে রাখবে? আমি কি তোমার কেউ না? তুমি কি একবারও আমাকে সবকিছু খুলে বলতে পারতে না? জিন বুঝে যায় মোমো সবকিছু জেনে গিয়েছে। জিন বলে, আমি চাই না আমার জন্য তোমার জীবনটা খারাপ হয়ে যাক, আমি তোমার উপর বোঝা হয়ে থাকতে চাই না। মোমো বলে, যা কিছুই হয়ে যাক না কেন সে সবসময় জিনের সাথেই থাকতে চায়। জিন মোমোকে কিছুটা সময় নিয়ে ভেবে দেখতে বলে সে আসলেই জিনের সঙ্গে থাকতে চায় কিনা। মোমো তো তার সিদ্ধান্ত বদলায় না। সে বলে, যা কিছুই হয়ে যাক না কেন আমি সবসময় তোমার সাথেই থাকতে চাই। জিন তখন মোমোকে জড়িয়ে ধরে আপন করে নেয়। এরপর থেকে মোমো তো জিনের বাড়িতেই থাকতে শুরু করে। একসাথে তাদের দিনগুলো বেশ ভালোই কাটছিল। জিনের বাড়িতে মোমো আর জিন যখন রোমান্স করছিল তখন সেখানে লিন এসে পড়ে আর এই সিন দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। মোমো তো লজ্জায় মুখ লুকিয়ে বসে থাকে। মোমো জানতে পারে লিন আর জিন এখন অনেক ভালো বন্ধু হয়ে গিয়েছে এবং তারা একসঙ্গে বিজনেসও সামলাচ্ছে। যাই হোক, তারপর জিন কানাডায় যেতে চায় মোমোর মায়ের সঙ্গে দেখা করার জন্য, কারণ সে মোমোকে বিয়ে করতে চায়। মোমোর জন্য অলরেডি জিন আন্টিও বানিয়ে রেখেছে।
পরের দিন ওরা দুজন চলে যায় কানাডায়। মোমোর মা মোমোকে স্বাগত জানালো জিনের সঙ্গে একটা কথাও বলে না, এমনকি জিনকে খাবারও সার্ভ করে না। এতে জিনের কিছুটা খারাপ লাগে। চাইনিজ রীতি অনুযায়ী জিন মোমোর মাকে অনেকগুলো জুয়েলারি দিয়ে মোমোকে বিয়ে করার প্রস্তাব দেয়। নিয়ম অনুযায়ী জিন মোমোর মাকে 1 কাপ চা অফার করে দাঁড়িয়ে থাকে। মোমোর মায়ের কোনো রেসপন্স পাওয়া যায় না। এটা দেখে মোমোর তো জিনের জন্য অনেক খারাপ লাগে। মোমোর মা এক সময় 4 কাপ নিয়ে চলে যায়, তবে কিছু বলে না। মোমো জিনকে বলে যেভাবেই হোক সে তার মাকে এই বিয়ের জন্য রাজি করাবে। তারপর রাতের বেলা মোমোর মা যখন গার্ডেনে ছিল তখন সেখানে জিন আসে এবং ছোটবেলায় মোমোর মা কিভাবে গাছের যত্ন নিতেন সেগুলো বলতে শুরু করে। মোমোর মা এই প্রথম জিনের সঙ্গে কথা বলে। অনেকক্ষণ কথা বলার পর মোমোর মা জিনের সঙ্গে মোমোর বিয়ে দিতে রাজি হয়ে যায়। সেই সাথে জিনের সাথে আজ পর্যন্ত এত খারাপ ব্যবহার করার জন্য মোমোর মা জিনকে সরিও বলে। সাথে তিনি এটাও বলে যে আমি এখন বুঝতে পারছি তুমি আসলে অনেক ভালো একটা ছেলে। পরের দিন সকালে মোমো যখন তার মা আর জিনকে এক অপরের সাথে কথা বলতে দেখে তখন সে তো পুরাই শকড হয়ে যায়। তারা শুধু কথাই বলছিল না, হাসাহাসিও করছিল। মোমোর মাথায় ঢুকছিল না যে এক রাতের মধ্যে এমন কি পরিবর্তন হয়ে গেল যে তারা এভাবে হাসি খুশি ভাবে কথা বলছে। চাইনিজ নিউ ইয়ারটা পরিবারের সবাই মিলে অনেক আনন্দ করে উদযাপন করে। মোমোর মা জিনের দেওয়া গিফট ফিরিয়ে দিয়ে বলে আমার এসবের কোনো প্রয়োজন নেই, আমি শুধু চাই তুমি আমার মেয়েকে ভালো রাখো। আজকে মোমোদের চায়নাতে ফিরে যাওয়ার কথা ছিল, এই জন্য মোমোর মা জিনকে স্পেশাল একটা গিফট দেয়। আসলে মোমোর মা খুব ভালো সোয়েটার এবং স্কার্ফ বানাতে পারত। তিনি মোমোকে এসব বানিয়ে দিলেও কখনোই জিনের জন্য কিছুই বানায়নি। ছোটবেলায় জিন অপেক্ষা করত কবে উনি জিনকে কিছু একটা বানিয়ে দিবে, আর আজ ফাইনালি উনি জিনকে নিজের হাতে বানানো একটা সুইটার দিয়েছে। সাথে একটা চিঠিও ছিল। উনি লিখেছে এই সুইটারের জন্য তোমাকে অনেকগুলো বছর অপেক্ষা করতে হয়েছে, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। চিঠিটা পড়ে জিন কিছুটা ইমোশনাল হয়ে পড়ে। তারপর সে মোমোকে রিং পরিয়ে বিয়ের জন্য প্রপোজাল করে, আর মোমো খুশি খুশি এই প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নেয়। তারপর আমরা জিনদেরকে থাইল্যান্ডে দেখি সব বন্ধুদের সাথে। ওরা ঠিক করেছিল বিয়েটা এখানেই করবে। সবাই ওদের জন্য অনেক বেশি খুশি ছিল। কিয়ানো এখন মুভ অন করে নিয়েছে। সব বন্ধুদের অনেকদিন পর দেখা হয়, সবাই আড্ডা দিতে দিতে অনেকটাই ড্রিঙ্কস করে ফেলে। আগামীকালই জিন আর মোমোর বিয়ে, এ নিয়ে সবাই অনেক পরিকল্পনা করে। পরের দিন দেখা যায় জিন বিয়ের পোশাক পরে রেডি হয়ে মোমোর জন্য অপেক্ষা করছিল। মোমো আসলে জিন তার প্রশংসা করে বলে তোমাকে আজ অনেক বেশি সুন্দর লাগছে। এটা শুনে মোমো স্মাইল করে। জিনরা ওদের বন্ধুদের খুঁজতে শুরু করে যে সবাই গেল কই। জিন ওদের রুমে গিয়ে দেখে ওরা এখনো সব মাতাল হয়ে ঘুমাচ্ছে। কয়েকবার ডাকার পরও কেউই ঘুম থেকে ওঠে না, অথচ এরাই কাল মোমো আর জিনের বিয়ে নিয়ে কত প্ল্যান করেছিল। জিন বাইক স্টার্ট দিয়ে মোমোকে বাইকে উঠতে বলে। মোমো বাকি বন্ধুদের কথা জিজ্ঞাসা করলে জিন বলে ওদের লাগবে না, চলো আমি আর তুমি বিয়ে করে নিই। এই বলে জিন মোমোকে বাইকে করে নিয়ে যেতে শুরু করে। আর এরকম একটা সুন্দর সিন দেখিয়ে এই ড্রামাটার এখানেই হ্যাপি এন্ডিং হয়ে যায়।